আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের মেডওয়্যার 47 এই ব্যাচের আজকে জীব প্রযুক্তির উপর একটা শর্ট ক্লাস হবে। খেয়াল করো তোমরা সবাই, আমরা যতটা সংক্ষেপ করতে পারি আমরা সেটাই ট্রাই করব। তোমরা সবাই মোটামুটি অলরেডি জানো আমরা হচ্ছে যে আমাদের বইতে যে জিনিসটা দাগানো আছে সেটা না, আমরা এখন বর্তমানে যেটা দাগাবো, যেটা হচ্ছে রেড মার্কিং করব, সেটাই হচ্ছে তোমরা জাস্ট পড়বা, ঠিক আছে? এত কিছু পড়বা না। খেয়াল করো ভাইয়া, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি, এখান থেকে আমাদের কী পড়তে হবে? এখান থেকে আমাদের জাস্ট পড়তে হবে যে বিজ্ঞানী হাঙ্গেরীয় কাল এর কি তিনি হচ্ছে বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করছেন বা তৈরি করছেন, ঠিক আছে? এটা একটু লাগবে। এরপর হচ্ছে তোমার এখানে উত্তম ব্যাকটেরিয়া প্রকরণ নির্বাচন করে হচ্ছে দই তৈরি করা হয় এবং হচ্ছে অ্যালকোহল তৈরি করা হয়। এই দই তৈরি এবং অ্যালকোহল তৈরি হচ্ছে একটা প্রাচীনতম জীব প্রযুক্তি। এখান থেকে জাস্ট এটা মাথায় রাখতে হবে। কী বলছি ভাই? দই তৈরি করা এবং হচ্ছে অ্যালকোহল তৈরি করা কী ধরনের জীব প্রযুক্তি? এটা একটা প্রাচীনতম জীব প্রযুক্তি। এরপর দেখো জীব প্রযুক্তির পরিধি আছে। পরিধির মধ্যে আছে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি এবং হচ্ছে রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। এখান থেকে আমাদের কোন জিনিসটা পড়তে হবে? দেখো এই পড়াগুলো হচ্ছে আমাদের এটার ভিতরে দেওয়া আছে। ব্লু মানে কি ভাই? সমুদ্র, ঠিক আছে? আমরা জানি ব্লু ইকোনমি মানে সমুদ্র অর্থনীতি, তাই না? তো খেয়াল করো এই যে ব্লু বায়োটেকনোলজি মানে কি? তাহলে অবশ্যই সমুদ্রের বায়োটেকনোলজি। তাহলে যে বায়োটেকনোলজি দ্বারা হচ্ছে জলীয় সামুদ্রিক প্রয়োগ বর্ণনা করা হয় সেটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। এটা একটু মাথায় রাখা, ঠিক আছে? আর দেখো এখান থেকে তোমরা জাস্ট ফলো করবে হচ্ছে গ্রিন। গ্রিন মানে কি বলতে হবে? গ্রিন মানে হচ্ছে সবুজ। সবুজ কোথায় সবুজ দেখা যায়? সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে সবুজ দেখা যায়, তাই না? তাহলে কৃষিক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করার জন্য কী করা হয়? গ্রিন বায়োটেকনোলজি ব্যবহার করা হয়। এরপর ভাই রেড। রেড কোথায় দেখা যায় বলতো? রেড এবং হচ্ছে হোয়াইট। রেড এবং হোয়াইট, দেখো এখানে আমরা যখন মেডিকেল চেম্বারে যাই ডাক্তারদের, ঠিক আছে? তখন দেখবা পিছনে এমন একটা পর্দা থাকে, এটা হচ্ছে এমন একটা ক্রস দেওয়া থাকে, ঠিক আছে? রেড হোয়াইটের উপর একটা রেড ক্রস দেওয়া থাকে। তাহলে আমরা রেড এবং হোয়াইট এই ক্রসটা কোথায় দেখি? চিকিৎসা ক্ষেত্রে। তাই আমরা রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি কোথায় বর্ণনা করা হয়? তাহলে চিকিৎসা ক্ষেত্রে বর্ণনা করা হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমাদের লাগতেছে হচ্ছে জীব প্রযুক্তির গুরুত্ব বা হচ্ছে অবদান। জীব প্রযুক্তির গুরুত্ব হচ্ছে কী ভাই? জিন প্রযুক্তিতে এটা ব্যবহার করা হয়, এনজাইম প্রযুক্তিতে এটা ব্যবহার করা হয়, কৃষি প্রযুক্তিতে, চিকিৎসা ক্ষেত্রে। তোমরা জাস্ট হেডলাইনগুলো দেখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চিকিৎসা ক্ষেত্রে দেখো ইনসুলিন এবং ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন উৎপন্ন করা হয় এই চিকিৎসা ক্ষেত্রে এই জীব প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, এরপর শিল্পক্ষেত্রে পরিবেশ রক্ষায়। পরিবেশ রক্ষায় তোমার একটা জায়গায় যেমন জিন ব্যাংক স্থাপন করা হয়। পরিবেশ রক্ষা কী করে? জিন ব্যাংক স্থাপন করে আমাদের জীব বৈচিত্র্যকে রক্ষা করে। এই জায়গাগুলো একটু দেখবা। আচ্ছা, এরপর চলে আসো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে টিস্যু কালচার। হ্যাঁ, টিস্যু কালচার কাকে বলে আশা করি মোটামুটি সবাই তোমরা জানো, ঠিক আছে? টিস্যু কালচার নিয়ে আর তেমন কিছু বলার নেই, সংজ্ঞা। তারপর যদি সংজ্ঞাটা একটু দেখতে চাও জাস্ট সংজ্ঞাটা একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে দেখতে হবে যেটা যে তোমার প্রতিটি সজীব কোষেরই হচ্ছে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত একটা ক্ষমতা থাকে। এই অন্তর্নিহিত ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি। আর এই যে টটিপটেন্সি নামক যে ক্ষমতাটা উদ্ভিদের, এইটা সর্বপ্রথম বলছিলেন কোন বিজ্ঞানী ভাই? বা এটা বলছিলেন কোন বিজ্ঞানী? এটা বলছেন হচ্ছে আমাদের বিজ্ঞানী মর্গান, ঠিক আছে? তাহলে উদ্ভিদের যে টটিপটেন্সি ক্ষমতা সেটা কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী মর্গান। ওকে, আচ্ছা, এরপর চলে যাবে তোমরা হচ্ছে যেহেতু এই প্রক্রিয়া হচ্ছে ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়, এই জন্য এই প্রক্রিয়াটাকে তোমার হচ্ছে মাইক্রো প্রোপাগেশনও বলা হয়, নট ম্যাক্রো প্রোপাগেশন, ঠিক আছে ভাইয়া? এটা হবে কি? জাস্ট মাইক্রো। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই প্রক্রিয়া সমগুণ সম্পূর্ণ ক্লোন তৈরি হয় বলে একে ক্লোনিং প্রযুক্তি বলা হয়। ক্লোন মানে কি ভাই? একটা আরেকটা সম্পূর্ণ অনুরূপ, ঠিক আছে? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 1500 থেকে এখান থেকে প্রশ্ন আসছে। দেখো এরপরে তোমরা চলে যাবা হচ্ছে তোমার কী কী ইয়ের মাধ্যমে হচ্ছে এই প্রযুক্তিটা করা হয়। দেখো বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী হারবার্ট ল্যান্ড আছে না? হারবার্ট ল্যান্ডকে হচ্ছে টিস্যু কালচারের জনক বলা হয়। তাহলে টিস্যু কালচারের জনককে? বিজ্ঞানী হারবার্ট ল্যান্ড। হারবার্ট ল্যান্ডকে কী বলা হয়? টিস্যু কালচারের জনক বলা হয়। আচ্ছা, এই টিস্যু কালচারকে তোমরা অন্য একটা নামে রাখতে পারো, যেটা হচ্ছে ইন ভিট্রো কালচার। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তাহলে টিস্যু কালচার অপর নাম কি? ইন ভিট্রো কালচার। আচ্ছা, টিস্যু কালচার প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কী কী উপকরণ আছে এগুলো একটু দেখবা। এগুলো আমরা জাস্ট দেখাই দিচ্ছি। দেখো কোথা থেকে পড়তে হবে আমাদেরকে। জীবাণুমুক্ত পরিবেশ। দেখো ভাইয়া, জীবাণুমুক্ত পরিবেশের ক্ষেত্রে তোমরা কী করবো ভাইয়া? এখন এই ক্ষেত্রে তোমরা কালচার মিডিয়াম কোনোভাবে সংক্রমিত হলে সেটা ব্যবহার করা যায় না। কালচার মিডিয়ামের পাত্র এবং হচ্ছে অনন্য কাছের জিনিসপত্র, এগুলো হচ্ছে গরম বায়ু এবং ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 থেকে 2 ঘন্টা রেখে হচ্ছে নির্বীজ করা হবে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে তোমার ফরসেপস, নিডল, হ্যাঁ, স্কাপেলস ইত্যাদি উপকরণ হচ্ছে বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে আগে, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করবো যে টিস্যু কালচারের প্রকার। টিস্যু কালচার কী কী প্রকারের টিস্যু কালচার হয়? দেখো কক্ষমুকুল কালচার। কি? কক্ষমুকুল কালচার মানে মুকুল দিয়ে যে কালচার করা হয় সেটা হচ্ছে কক্ষমুকুল কালচার। এরপর হচ্ছে ম্যারিস্টেম কালচার, পাতার ম্যারিস্টেম টিস্যু থেকে এই কালচারটা করা হয়। মাইক্রো প্রোপাগেশন, এটা একটু আগে যেটা বলছিলাম যে একটা ছোট একটা উদ্ভিদের কোষ থেকে হচ্ছে যে তোমার
নতুন একটা উদ্ভিদের তৈরি হওয়ার যে ক্ষমতা বা টটিপটেন্ট যে ক্ষমতা সেটাকে হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। এরপর হচ্ছে ক্লাস কালচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ভ্রূণ থেকে কি দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন এবং পরাগধানী কালচার। একটু মনে রাখবা, পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা হয়। তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা হয় কিসের মাধ্যমে? পরাগধানী কালচারের মাধ্যমে। বা পরাগধানী কালচারের মাধ্যমে কোন উদ্ভিদ উৎপন্ন হবে? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হবে। এরপর হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার, ঠিক আছে। এগুলো একটু দেখবা। এরপর খেয়াল করবে টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ। টিস্যু কালচার পদ্ধতি কী কী ধাপ রয়েছে? মাতৃ উদ্ভিদ বা হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে আমাদেরকে প্রথমে, ঠিক আছে। মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এরপরে কী করতে হবে? এরপর হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। আবাদ মাধ্যম তৈরির ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসকে একটু লক্ষ্য রেখে আবাদ মাধ্যমটা তৈরি করতে হবে। যেমন তোমার ভিটামিন, তারপর হচ্ছে সুক্রোজ, হ্যাঁ 2 থেকে 4% সুক্রোজ এবং হচ্ছে ফাইটো হরমোন প্রভৃতি হচ্ছে আমাদের মিডিয়ামে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছি? ভিটামিন থাকতে হবে, সুক্রোজ 2 থেকে 4% এবং ফাইটো হরমোন থাকবে। ওকে, মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার উপাদান হচ্ছে এগার আছে না, 11টাকে সঠিক মাত্রায় মেশাতে হবে। আচ্ছা, মৌলিক উপাদান সমৃদ্ধ এই মিডিয়ামকে ব্যাসাল মিডিয়াম বলা হয়। এটা একটু ইম্পর্টেন্ট। ব্যাসাল মিডিয়াম কাকে বলা হয়? যে মৌলিক উপাদান সমৃদ্ধ মিডিয়ামকে ব্যাসাল মিডিয়াম বলা হয়। আচ্ছা, এই মিডিয়ামের পিএইচ থাকতে হবে 5.5 থেকে 5.8। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল এটা, ঠিক আছে। তাহলে বেসাল মিডিয়ামের পিএইচ কত থাকতে হবে? বেসাল মিডিয়ামের পিএইচ থাকতে হবে 5.5 থেকে 5.8। এটা লাগবে, এটা অনেক জায়গায় আসছে। আচ্ছা, এরপরে জীবাণুকে হচ্ছে নির্বীজকরণ। দেখো, জীবাণুকে নির্বীজ করার জন্য আমাদের কী করতে হবে? পাত্রটিকে নির্বীজ যন্ত্র বা যেমন অটোক্লেভ যন্ত্র আছে না, ওই অটোক্লেভ যন্ত্র দিয়ে হচ্ছে আমরা এই জীবাণুটা হচ্ছে মুক্ত করব। সেক্ষেত্রে মিডিয়ামের অটোক্লেভ যন্ত্রের নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয়, সেটা হচ্ছে 121 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস এবং একটা নির্দিষ্ট চাপ দরকার হয় যেটা হচ্ছে 15 পাউন্ড এবং সময় দরকার হচ্ছে 20 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এইটুকু একটু জানবা আর কি। এরপর খেয়াল করবে মিডিয়াম এক্সপ্যান্ড বা টিস্যু স্থাপন, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে ক্লাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি। দেখো, ক্লাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তোমরা এইখানে একটু পড়তে হবে যে মিডিয়ামে এক্সপ্যান্ড তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে একটি বৈদ্যুতিক আলো, সেক্ষেত্রে হচ্ছে এই পরিমাণ আলোটা তোমরা রাখতে পারো। তাপমাত্রা হচ্ছে 17 থেকে তোমরা 20 ডিগ্রি সেলসিয়াস রাখতে পারো এবং আর্দ্রতা 70 থেকে 75 ভিতরে রাখতে পারো, ঠিক আছে। এইটুকু চাইলে দেখতে পারো। আচ্ছা, এরপরে তোমার এই যে এখানে ক্যালাস থেকে এক সময় অসংখ্য মুকুল সৃষ্টি হবে। হ্যাঁ, এই প্রক্রিয়াটা করার পর দেখবা আমরা কী বলবো? ক্যালাস থেকে এক সময় অসংখ্য মুকুল পাবো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে। চারা টবে স্থানান্তর করতে হবে। প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে চারাকে স্থানান্তর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার উদ্ভিদ প্রজনন এবং উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ। খেয়াল করো, যেমন আমাদের হচ্ছে হুবহু মাতৃগুণ সম্পূর্ণ চারা উৎপাদন করা সম্ভব হয়। এটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির মাধ্যমে। বীজ উৎপাদন করা সম্ভব হয় না, ঠিক আছে। যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা যায় না, যেমন তোমার হচ্ছে সাথী দিয়ে তোমরা মনে রাখতে পারো কি ভাইয়া? থুজা, তারপর হচ্ছে কি সাগরকলা, ঠিক আছে। যে সকল উদ্ভিদের বীজ উৎপন্ন করা সম্ভব হয় না, সেই সকল উদ্ভিদের ক্ষেত্রে আমরা কী করি? হুবহু মাতৃগুণ সম্পূর্ণ নতুন চারা উৎপাদন করা যায়, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা, যেমন তোমার হচ্ছে যেটা ভালো তোমরা সেটা নিয়ে হচ্ছে যদি একটু টিস্যু কালচারটা করো, তাহলে হচ্ছে ওটা থেকে তুমি ভালোই পাবা, রোগযুক্ত কিছুই পাবা না, তাই না। এরপর হচ্ছে তোমার চারা উৎপাদন করতে পারবা, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ করতে পারবা। যেমন যে সকল উদ্ভিদগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সকল উদ্ভিদগুলো তোমরা কী করবা? নিয়ে হচ্ছে তোমার সেটা টিস্যু কালচার করে নতুন নতুন প্রজাতি জাত হচ্ছে উৎপাদন, নতুনভাবে হচ্ছে এটাকে আবার পরিবেশে ফিরিয়ে আনা যায়, তাই না, সংরক্ষণ করতে পারবো তুমি হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট বা ফিউশন মিলন। সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট বা ফিউশন মিলন, এখান থেকে তোমাদের কী পড়তে হবে? দেখো একটু খেয়াল করবে। প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমে মিলন ঘটে, ঠিক আছে। তোমার যে প্রোটোপ্লাস্ট আছে, এই প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হয়। সেক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমে কী করবে? মিলন ঘটবে। এখন প্রোটোপ্লাস্টের মিলনের ক্ষেত্রে যে প্রোটোপ্লাস্ট আছে না, এই প্রোটোপ্লাস্টের মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে, ঠিক আছে। কিন্তু এখানে নিউক্লিয়াসের মিলনটা ঘটে না। তো দুইটি উদ্ভিদের শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন হওয়ার কারণে একে হাইব্রিড না বলে কী বলা হয় ভাইয়া? সাইব্রিড বলা হয়। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবে, এখানে আলু এবং টমেটো হচ্ছে উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে নতুন নাম দেওয়া হয়েছে কিংবা পমেটো, মানে আলু এবং টমেটো এই দুইটা উদ্ভিদকে তোমার প্রোটোপ্লাস্ট প্রযুক্তির মাধ্যমে
করে তাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে পমেটো। আলু টমেটো একসাথে থাকবে, সেটাকে বলা হয় কি ভাই? পমেটো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেরিস্টেম কালচার। উদ্ভিদের শীর্ষমুকুলের যে অগ্রভাগ থাকে সেটাকে বলা হয় মেরিস্টেম। এটা একটু মনে রাখবা, মেরিস্টেম কোথায় থাকে বা মেরিস্টেম কাকে বলা হয়। মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা গাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না। অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা হয়, যায়, এটা সঠিক কথা। এরপর খেয়াল করো ভাইয়া, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, পরাগরেণু এবং হচ্ছে পরাগধানী, এই কালচারের মাধ্যমে হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। যেমন চীন দেশে তোমার হচ্ছে কি ভাইয়া, চীন দেশের গুয়ান 18 এবং অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান জিঙ্গুয়া কত ভাইয়া 1। এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড। তাহলে খেয়াল করো ভাইয়া, কী বলছি, তোমার চীন দেশের গুয়ান 18, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, আর জিঙ্গুয়া 1 এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড এর মাধ্যমে উৎপন্ন করা সম্ভব হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পোয়াসিয়া, সলোনাসিয়া এবং হচ্ছে ব্যারাসিয়াসিয়া গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কোষ আবাদ ও ক্লাস টিস্যু আবাদ। খেয়াল করবে, সোমাকোনাল ভ্যারিয়েশন এর মাধ্যমে উৎপন্ন উন্নত জাত, যেমন তোমার হচ্ছে ADS1 নামক গম উদ্ভাবন করা সম্ভব হয়েছে সোমাকোনাল ভ্যারিয়েশনের মাধ্যমে। তাহলে ভাই ADSI যেই গমের জাত আছে, এটা কিসের মাধ্যমে উৎপন্ন করা সম্ভব হয়েছে? এটা হচ্ছে আমাদের সোমাকোনাল ভ্যারিয়েশনের মাধ্যমে করা সম্ভব হয়েছে। যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে সোমাকোনাল ভ্যারিয়েশন বলা হয়। কি বলছি ভাই? সোমাকোনাল ভ্যারিয়েশনটা মূলত কি? আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু থেকে সৃষ্ট যে প্রকরণ, সেটাকে বলা হয় সোমাকোনাল ভ্যারিয়েশন। আর সোমাকোনাল ভ্যারিয়েশনের উদাহরণ হচ্ছে ADSI নামক একটা গম। ওকে, আচ্ছা, এরপর তোমাদের এখানে লাগবে হচ্ছে যে আবাদি গ্যামিট কোষ হতে উৎপন্ন ক্লোনীয় প্রকরণকে বলা হয় গ্যামিটোকোনাল ভ্যারিয়েশন। তাহলে একটা হচ্ছে একটা হচ্ছে কি ভাই সোমাকোনাল ভ্যারিয়েশন, যেটা হচ্ছে কোথা থেকে পাই আমরা? যে কোনো আবাদি কোষ বা টিস্যু থেকে পাই, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গ্যামিটোকোনাল ভ্যারিয়েশন, যেটা হচ্ছে আবাদি গ্যামিট কোষ থেকে পাই, ঠিক আছে। এটা হচ্ছে গ্যামিট কোষ থেকে পাওয়া যায়। ওইটা হচ্ছে কি ভাই? যে কোনো আবাদি টিস্যু থেকে, যে কোনো একটা আবাদি কোষ বা টিস্যু থেকে পাওয়া যায়, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা। এরপর হচ্ছে দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিদ্যার ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়, ভ্রূণ উদ্ধার করা যায়, হ্যাঁ। এরপর হচ্ছে দেহজ ভ্রূণ তৈরি, তোমার গাজর, তারপর হচ্ছে আলফা প্রভৃতি, এই সকল গাছ আছে না, এই সকল গাছে এই প্রক্রিয়া হচ্ছে অল্প সময় হচ্ছে অধিক সংখ্যক ভ্রূণ তৈরি করা যায়, ঠিক আছে। দেহজ ভ্রূণ তৈরি করা যায়। তাহলে দেহজ ভ্রূণ তৈরি করা হয়, এটার একটা উদাহরণ হচ্ছে কি আমাদের গাজর এবং হচ্ছে আলফা গাছ। আচ্ছা, এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, হ্যাঁ। মালয়েশিয়ায় তোমার অয়েল ফার্ম, এই যে অয়েল ফার্ম আছে না, এই অয়েল ফার্ম টিস্যু কালচার করা হচ্ছে, ঠিক আছে। পাম টিস্যু, এটা কালচার করা হয়, এটা থেকে হচ্ছে তোমার প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এখান থেকে তোমরা দেখতে পারো কি, আচ্ছা, এখান থেকে আর দেখা লাগবে না। আচ্ছা, এরপরে একটা জিনিস করতে পারো যে টিস্যু কালচার প্রয়োগ করে গোল আলুর রোগমুক্ত বীজ বা মাইক্রোটিউবের উৎপাদন করা যায়, ঠিক আছে, এটা দেখবা। এরপর হচ্ছে তোমার যে শীত প্রধান দেশের স্ট্রবেরি ফলনটা হচ্ছে বাংলাদেশে তোমার হচ্ছে আবহাওয়া উপযোগী করা সম্ভব হয়েছে এই প্রযুক্তি প্রয়োগ করে। এখানে একটু দেখবা টিস্যু কালচার পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সমূহ, ঠিক আছে। খেয়াল করো টিস্যু কালচার পদ্ধতির সুবিধাসমূহ, কী কী সুবিধা পাওয়া যায় টিস্যু কালচার? দেখো, স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা উৎপাদন করা যায়, ঠিক আছে। সহজে রোগমুক্ত চারা, বিশেষ করে যারা ভাইরাস থাকে সেই সকল ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব হয়। ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যায়, তুমি চাইলে যে কোনো সময় তুমি চারা উৎপাদন করতে পারো, তোমার কোনো ঋতুর জন্য ওয়েট করতে হচ্ছে না, ঠিক আছে। তারপর হচ্ছে সঠিক বীজ সংগ্রহ এবং মজুত করার সমস্যা থেকে মুক্ত হওয়া যায়, এখানে মজুত করার প্রয়োজন হয় না। এরপর হচ্ছে তোমার মনে করো কলমে অক্ষম চারা, মানে যাদের হচ্ছে কলম করা যায় না, সে সকল তোমার চারাতেও সেগুলোতে হচ্ছে তোমরা কি টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করে তোমরা হচ্ছে নতুন জাত উৎপাদন করতে পারবা, ঠিক আছে। অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কোনো যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন করা যায়, হ্যাঁ। অতি সস্তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন, যাই হোক, মানে মোট কথা যে পজিটিভ সাইডগুলো আছে সবগুলোই কিন্তু এর ভিতরে আছে, ঠিক আছে, সুবিধাসমূহ। এরপর অসুবিধাসমূহের মধ্যে এগুলো জাস্ট তোমরা একটু রিডিং দিবে, এগুলো থেকে তেমন আসবে না, তবে সুবিধাসমূহ যে সাইডটা আছে ওইটা তোমরা একটু ভালো করে পড়তে পারো। আচ্ছা, এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ।
আচ্ছা দেখো, তোমার এখানে যে কোনো জীবকোষ থেকে অন্য কোনো সুনির্দিষ্ট যে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো যদি জীব আমরা জীবকোষে স্থাপন করি তখন এবং সেটাকে যদি সেখানে কর্মক্ষম করা হয় তখন নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে যে পরিবর্তনটা ঘটানো হয় এই পরিবর্তনটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। এটা আশা করি মোটামুটি সবাই জানো, এই সংজ্ঞাটা একটু দেখবা। আচ্ছা, এই যে এই ধরনের যে জিনগুলো আছে, এই ধরনের জিনগুলোকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এবং হচ্ছে জিইও এগুলো সংক্ষিপ্ত রূপ মনে রাখবা, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা ট্রান্সজেনিক জীব, টিও। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি সর্বপ্রথম ব্যবহার করছেন কে ভাইয়া? বিজ্ঞানী ড্রাগনস আইল্যান্ড হচ্ছে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি, সরি, জ্যাক উইলিয়াম, আমি কি বলতেছি, ড্রাগনস আইল্যান্ড হচ্ছে একটা বই। ঠিক আছে, বিজ্ঞানী জ্যাক উইলিয়াম হচ্ছে এই ড্রাগনস আইল্যান্ড নামক যে বই আছে তার, সেই বইতে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করছিলেন। এটা একটু দেখবা। আচ্ছা, খেয়াল করো, তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া অণুজীবের উপর বিশেষভাবে নির্ভরশীল। উল্লেখিত এই অণুজীব সমূহের মধ্যে ইকোলাই, অ্যাজিটোব্যাকটেরিয়াম, তারপর হচ্ছে টিউমফারসিন্স প্রভৃতি ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি করা প্রক্রিয়ায় কী কী ব্যবহার করা হয়? অনেকগুলো ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এর মধ্যে ইকোলাই, আর্গোব্যাকটেরিয়াম, টিউমফাসিয়েন্স। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে রাখবা, কী কী ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মূল ক্রোমোজোম ছাড়া ছোট একটা যে বৃত্তাকার দ্বিসূত্র ডিএনএ থাকে সেটাকে আমরা বলি প্লাজমিড। এই প্লাজমিডটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখান থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল। ওকে, তোমার প্রথম বিজ্ঞানী লিডারবার্গ কোলাই কোষে ব্যাকটেরিয়ার সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পেয়েছিলেন। তাহলে প্লাজমিডের সন্ধান কোথায় পাওয়া গেছে? সর্বপ্রথম কোলাই কোষে পাইছিলেন। কে পাইছিলেন? বিজ্ঞানী লিডারবার্গ পাইছিলেন। এই জায়গাটা একটু দেখবা। ঠিক আছে। আচ্ছা, এরপর এখন এখান থেকে হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্যটা আমাদেরকে জানতে হবে। কোলাই কোষে তোমার হচ্ছে ব্যাকটেরিয়াতে প্লাজমিডে তোমার কোষ প্রতি হচ্ছে 100 থেকে 1000, 1 থেকে 1000 পর্যন্ত কিন্তু এই প্লাজমিড থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই যে প্লাজমিডের বৈশিষ্ট্য, হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তাকার, তারপর হচ্ছে কি দ্বিসূত্রাকার ডিএনএ অণু। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 কিন্তু এখান থেকে একটা এটার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে। এরপর হচ্ছে আণবিক ভর হচ্ছে কত ভাই? 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। হ্যাঁ, এরপর হচ্ছে প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে, এটা একটু মাথা রাখবা। তাহলে প্লাজমিড কতটুকু কেমন জিন ধারণ করে? অল্প সংখ্যক জিন ধারণ করে, এটাও কিন্তু লাগবে। এরপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। তাহলে এটাও একটু মনে রাখবা। ঠিক আছে, প্রত্যেকটা এই বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে কনজুগেশনের মাধ্যমে সহজে অন্য ব্যাকটেরিয়া প্লাজমিড সহজে সঞ্চারিত হতে পারে। তাহলে একটা ব্যাকটেরিয়া প্লাজমিড সঞ্চারিত হতে পারে কিসের মাধ্যমে? কনজুগেশনের মাধ্যমে। ঠিক আছে, এগুলো দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন কলিসিন, ভিব্রিওসিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্য, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমিডের প্রকারভেদ। আমাদের প্লাজমিড হচ্ছে 3 প্রকার, এফ এবং এফ প্রাইম প্লাজমিড, তারপর হচ্ছে আর প্লাজমিড, আর হচ্ছে কোল প্লাজমিড। এফ এবং এফ প্রাইম প্লাজমিড হচ্ছে কোনটা ভাইয়া? বা এটার কাজটা কি আমরা এটা একটু দেখব, এটার কাজটা কি। ঠিক আছে, এফ এবং এফ প্রাইম প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহে পিলি তৈরি করে। কী করে? পিলি তৈরি করে, যা যৌন জননে সহায়তা করে। তাইলে এফ এবং এফ প্রাইম প্লাজমিড হচ্ছে কী করে? আমাদের ব্যাকটেরিয়ার যৌন জননে সহায়তা করে। ঠিক আছে, এটা একটু লাগবে। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়ার জন্য সহায়তা করে কে? এফ এবং এফ প্রাইম প্লাজমিড। আর প্লাজমিডের কাজ কি ভাই? অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে। ঠিক আছে, আর প্লাজমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে। তাহলে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন কোথায় থাকে? আর প্লাজমিডে থাকে। আর6 প্লাজমিড 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এরপর হচ্ছে কোল প্লাজমিড। যে সব প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাকে বলা হয় কোল প্লাজমিড। এটা একটু মাথায় রাখবো কি, যে সব প্লাজমিডে কি থাকে? কোলেসিন উৎপাদনকারী জিন থাকে, তাদেরকে বলা হয় কোল প্লাজমিড। ঠিক আছে, কোলেসিন হচ্ছে এক ধরনের প্রোটিন। কোলেসিন কি ভাই? এক ধরনের প্রোটিন যা সংবেদনশীল কোলাই কোষকে ধ্বংস করে। তাহলে কোলেসিন কি করে? কোলাই কোষকে ধ্বংস করে কে? কোলেসিন। ঠিক আছে। আচ্ছা, এই যে কোলেসিন আছে, এটার সমতুল্য আরও একটা প্লাজমিড আছে যেটার নাম হচ্ছে ভিব্রিওসিন। ঠিক আছে, এটাতে ভিব্রিওসিন জিন থাকে। এটা কি করে? ভিব্রিওসিন হচ্ছে কি তোমার কি করে? ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে। তাইলে এখানে জাস্ট মনে রাখবা, প্রোটিন কলাই কোষকে ধ্বংস করে কে? কোলেসিন হচ্ছে কী করে ভাই? কোলাই কোষকে ধ্বংস করে। ঠিক আছে, আর ভিব্রিওসিন কী করে? ভিব্রিও কলেরাকে ধ্বংস করে। জাস্ট নামের সাথে মিল রাখবা, ভিব্রিওসিন ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে, আর হচ্ছে কোলাই কোষকে ধ্বংস করে হচ্ছে আমাদের কোনটা?
কোলেসিন, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমিডের ব্যবহার, ঠিক আছে। তো প্লাজমিড হচ্ছে মূলত আমাদের বাহক হিসেবে ব্যবহার করা হয়, সবচেয়ে বড় ব্যবহারই হচ্ছে প্লাজমিডের, এটা হচ্ছে বাহক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে জিন ক্লোনিং ইত্যাদি কাজে প্লাজমিড হচ্ছে বাহক হিসেবে ব্যবহার করা হয়, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান উপাদানসমূহ দেখো। এইখানে ভাইয়া রিকম্বিনেন্ট ডিএনএ যে তোমাদের যে একটা ধাপ, এটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে এইখানে তোমাদের জাস্ট এত কিছু দরকার নেই। এখানে জাস্ট তোমরা মনে রাখবা যে তোমাদের হচ্ছে যেহেতু যখন ডিএনএটা প্রস্তুত করবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের ডিএনএটাকে কাটতে হবে, আবার হচ্ছে জোড়া দিতে হবে, তাই না? সেই জোড়া দেওয়া এবং হচ্ছে কাটার জন্য যে এনজাইমগুলো লাগে জাস্ট এটা আমরা করবো। দেখো, তোমার ডিএনএ যে নির্দিষ্ট স্থান আছে এটাকে কাটতে হয় বা ছেদ করতে হয়, সেখানের জন্য আমাদের প্রয়োজনীয় একটা এনজাইম আছে রেস্ট্রিক এনজাইম, খুবই গুরুত্বপূর্ণ এই এনজাইমটা। তাহলে কোনো একটা কিছু কাটা বা ছেড়ার জন্য কোনটা প্রয়োজন হবে আমাদের? রেস্ট্রিকশন এনজাইম, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে কি, আবার যখন হচ্ছে ডিএনএটাকে জোড়া দিবে বা সংযুক্ত করবে, তখন সেখানে একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে কি ভাই? লাইগেজ এনজাইম। এই দুইটা জিনিস একটু মনে রাখবা। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, ঠিক আছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ যেমন হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে রেস্ট্রিকশন, এটার ভিতরে কি আছে ভাইয়া? রেস্ট্রিকশন এনজাইম আছে। রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে অনেক কথাবার্তা আছে, যে আমরা একটু আগে বলছিলাম যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ সুনির্দিষ্ট অংশ হচ্ছে কেটে ফেলা যায়, তাকে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বলা হয়, ঠিক আছে। একটা মনে রাখবা, প্রতিটি ব্যাকটেরিয়া কমপক্ষে একটি করে রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার বাহক থাকবে, ঠিক আছে, বাহক। এরপর হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ডিএনএ সুনির্দিষ্ট স্থানে স্থান স্থান ছেদন, সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে সাধারণত এটা ছেদ করা হয়। এগুলো দরকার নাই, এগুলো ওই যে ওইটাই কথাবার্তা ঘুরে ফিরে। আচ্ছা, এইখানে এই জায়গাটা একটু রিডিং দেবা, বুঝছো? এই জায়গাটা একটু রিডিং দিবা, এটা দরকার আছে। যে ডিএনএ হাইব্রিডাইজেশন পোর্ট বা তোমার হচ্ছে ডিএনএ যে লাইব্রেরি আছে, এটা নিয়ে একটু কথাবার্তা এখানে আছে, এটা একটু রিডিং দিবা। আচ্ছা, এরপরে তোমার ইকোরাই, তারপর হচ্ছে তোমার হিন্ড আই, এরপর হচ্ছে বাম হাই, এরপর হচ্ছে তোমার এই যে এগুলো দেখছো না, এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো তোমরা একটু মনে রাখবা। তো রেস্ট্রিকশন এনজাইমগুলোতে মূলত কী কী সেটা একটু দেখবা। আমি বলি, তোমার বাম, প্রথমে মনে রাখবা হচ্ছে কী ভাই? প্রথমে মনে রাখবা হচ্ছে তোমার ইকোরাই, এটা একটু মনে রাখবা। এরপরে মনে রাখবা বাম হাই, হ্যাঁ। এরপরে মনে রাখবা হচ্ছে হেন্ড ট্রিপল আই, HPAIMBOI, এভাবে মনে রাখবা। তো এই যে আর কি, এই কটা এনজাইম জাস্ট তোমাদের একটু মানে মনে রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে তোমার কি, এই যে রেস্ট্রিকশন এনজাইমকে তোমার বায়োলজিক্যাল আণবিক কাশি বা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ বলা হয়, এটাও দরকার আছে, ঠিক আছে। ওই যে লাগানো জোড়া দেওয়ার জন্য যে লাইগেজ এনজাইম লাগে, সেটা এখানে বলা আছে, এগুলো তো ওইখানে জাস্ট দেখাইছে, সেখান থেকে পড়বা, ঠিক আছে। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ আছে না, সেই রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা, এটাকে আমরা কীভাবে শনাক্ত করব? এটা শনাক্ত করার জন্য আমাদের হচ্ছে PCR পদ্ধতির প্রয়োজন হতে পারে, অথবা রেস্ট্রিকশন ডাইজেশন এর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি, জেনেটিক প্রোবের মাধ্যমে এটা আমরা প্রমাণ করতে পারি। এই তিনটা প্রযুক্তি। তাহলে আমরা কি বলছি, রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা এটা কীভাবে শনাক্ত করা যায়? এই তিনটা পদ্ধতি ব্যবহার করে এটা শনাক্ত করা যায়, ওকে। আচ্ছা, এরপরে তোমার দরকার আছে ইমপ্লান্টা পদ্ধতি ব্যবহার করে হচ্ছে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়। তাহলে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা সম্ভব হয় কোন প্রযুক্তির মাধ্যমে? ইমপ্লান্টা প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে, বা ইমপ্লান্টা পদ্ধতি ব্যবহার করা হয় সরাসরি ট্রান্সজেনিক তোমার উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমার এইখানে দরকার আছে, দেখো আমাদের যে এখানে দেখো, এখানে আমাদের ইয়ার প্রক্রিয়া দেওয়া আছে, একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে তোমার প্রত্যক্ষ ভৌত প্রক্রিয়া, আরেকটা হচ্ছে তোমার প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। এখন খেয়াল করো ভাইয়া, এই যে তোমার প্রত্যক্ষ যে ভৌত প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার ভিতরে কী কী আছে এটা জাস্ট মনে রাখবা। সেটা হচ্ছে ইলেকট্রোপোরেশন, তারপর হচ্ছে মাইক্রো ইনজেকশন, আর হচ্ছে বায়োলিস্টিক গানশুট। বা এর বেশি তোমরা কিছু মনে রাখবে না, জাস্ট তুমি এটা মনে রাখবা। তোমার হচ্ছে তোমাকে এখানে দিয়ে দিবে হচ্ছে কোনটি প্রত্যক্ষ ভৌত প্রক্রিয়া নয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই তিনটা উদাহরণ দিয়ে এখান থেকে ধরো একটা দিবে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এইভাবে হচ্ছে মূলত প্রশ্নগুলো আসে, তো এটা মাথায় রাখবা। এরপর হচ্ছে প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া, এই দুইটা
ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, এরপর হচ্ছে ভেক্টর ব্যবহারের পরোক্ষ প্রক্রিয়া ভূমিকা, এটা থেকে আসে না, তবে ওই দুইটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার টিস্যু কালচার এবং হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই দুইটার মধ্যে পার্থক্যটা কী ভাই, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের একটু দেখতে হবে। প্রথম হচ্ছে সংজ্ঞার ভিতরে একটা ডিফারেন্স আছে, এটা একটু দেখবা। এরপর হচ্ছে তোমার উৎপাদন। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে অল্প সময় কী করে ভাই, অধিক সংখ্যক উদ্ভিদের চারা উৎপাদন করে। আর এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়া কী হয়, তোমার অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব নয়। ঠিক আছে, এক্ষেত্রে এটা কিন্তু উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব নয়। এরপর ব্যবহার দেখো, এটা ভাইরাস এবং রোগমুক্ত উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমিডের ব্যবহার। তোমার টিস্যু কালচার পদ্ধতিতে প্লাজমিড প্রয়োজন হয় না, আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্লাজমিডের প্রয়োজন হয়। ঠিক আছে, জিন খেয়াল করো ভাইয়া, এখানে হচ্ছে ম্যানিপুলেশন করে হচ্ছে জীবের জিনোটাইপ পরিবর্তন করা হয় না, তবে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কী করা হয়, এই পরিবর্তনটা করা হয়। আচ্ছা, এগুলো একটু দেখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার জিন ক্লোনিং। ক্লোন মানে কি বলতো, একটা আরেকটার হুবহু, মানে কি ভাই, একদম হুবহু প্রতিরূপ সৃষ্টি করবে। ঠিক আছে, এইটাকেই হচ্ছে মূলত ক্লোনিং বলা হয়। তাহলে একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবের অংশকে বলা হয় কীভাবে, ক্লোন বলা হয়। ঠিক আছে, দেখবা এখানে একটা সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া আছে, চাইলে দেখতে পারো। দেখো, জিন ক্লোনিং এর জন্য জিনের উৎস, তিনটা উৎস থেকে সাধারণত জিন ক্লোনিং করার জন্য জিন সংগ্রহ করা হয়। একটা হচ্ছে তোমার বিনা ক্রাইটেরিয়ায় ক্রোমোজোমের খণ্ড বা ভেক্টর অন্তর্ভুক্ত করা, আর 2 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এর হচ্ছে গবেষণাগারে অর্গানিক কেমিস্ট্রিগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড, এগুলো হচ্ছে তারা, এটা হচ্ছে কি সোর্স বা সংগ্রহ। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো তোমার পিসিআর বা পলিমারের চেইন রিয়াকশন। বিজ্ঞানী ক্যারি মুলিস হচ্ছে তোমার কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই পদ্ধতিটা হচ্ছে মূলত আমাদের পলিমারের চেইন রিয়াকশন বা পিসিআর পদ্ধতি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। প্রথম হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই পদ্ধতিটা প্রয়োগ করার জন্য তোমার হচ্ছে এক সূত্রক করা হবে। ঠিক আছে, তাইলে পিসিআর পদ্ধতি যখন আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক ডিএনএ পরিবর্তন করার জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। এটা একটু দেখবা। আচ্ছা, এই ডিএনএ ক্লোনিং, এই ডিএনএ ক্লোনিংয়ের একটা অপর নাম আছে, সেটার নাম হলো কি ভাই, জিন ক্লোনিং। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে দেওয়া আছে তোমার যে রিপ্রোডাক্টিং ক্লোনিং। ঠিক আছে, রিপ্রোডাক্টিং ক্লোনিংয়ের উদাহরণ হচ্ছে ডলি। এটা 1996 সালে এই ডলির জন্ম হয়েছিল। ডলির জন্মই রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ। তাহলে রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ হচ্ছে কি ভাই, ডলি। ডলির জন্ম হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ, এটা একটু মাথায় রাখবা। ওকে, রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ হচ্ছে কি ডলি। ডলি হচ্ছে কি জানো, ডলি হচ্ছে একটা ভেড়া। আচ্ছা, এরপর চলে আসো তোমরা যে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এবং হচ্ছে পিসিআর বা পলিমারের চেইন রিঅ্যাকশন, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স কী ভাই। দেখো, ক্লোনিং তোমরা এক্ষেত্রে দেখো, তোমার হচ্ছে জিন বা হচ্ছে ডিএনএ খণ্ডকের ক্লোনিং এবং প্রকাশ ঘটানো হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে। আর পিসিআর পলিমারেজ যেই প্রযুক্তি আছে, সেক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ খণ্ডকের কিন্তু ভাই এই ক্লোনিংটা ঘটানো হয়। ঠিক আছে, আর সংগঠিত পদ্ধতি, এটা একটা ইন ভিভো পদ্ধতি, ওইটা একটা ইন ভিত্রো পদ্ধতি। আচ্ছা, ভেক্টরের ভূমিকা, তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ভেক্টর লাগবে, তবে তোমার পিসিআর পদ্ধতিতে ভেক্টরের প্রয়োজন হয় না। ঠিক আছে, এরপর উৎসেচক বা এনজাইম, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে হচ্ছে তোমার হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ও হচ্ছে লাইগেন ডিএনএ লাইগেজ এনজাইমের প্রয়োজন পড়ে। তবে তোমার পিসিআর পদ্ধতিতে তোমার হচ্ছে ডিএনএ জাস্ট পলিমারেজ এনজাইমের মাধ্যমে এই কাজটা করা হয়। ঠিক আছে, উপকারী দ্রব্য নিয়ন্ত্রণে জেনেটিক জীব প্রযুক্তির ব্যবহার। এক নম্বর দেখো উপকারী দ্রব্য উৎপাদনে। ঠিক আছে, তোমার তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়। কী করা হয়, তামাক গাছে কী করা হয়, হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়। এরপর দেখো, পরিবেশের প্রতিকূলতা উত্তরণের ক্ষেত্রে দেখো, আমাদের যে লবণাক্ততা সহিষ্ণুতা একটা উদ্ভাবন হচ্ছে পিনাট। ঠিক আছে, লবণাক্ততা সহিষ্ণু একটা হচ্ছে কি ভাই, পিনাট। ঠিক আছে, এটা একটু দেখবা।
এরপর হচ্ছে তোমার ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত উদ্ভাবনে, হ্যাঁ, আগাছানাশক প্রতিরোধী জাত উদ্ভাবনে, এগুলো জাস্ট হেডলাইন দেখবা। আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ, তোমার এই আগাছা নিধন পদার্থ সহনশীল উদ্ভিদ হচ্ছে কারা কারা দেখো ভাই, গ্লাইসেপ্ট একটি আগাছা নিধনকারী পদার্থ, ঠিক আছে। আর এটা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 38টা আগাছার মধ্যে 36টা হচ্ছে এটা ধ্বংস করতে পারে, ঠিক আছে। তাইলে পৃথিবীর সবচেয়ে কি বলছে ভাই এখানে, পৃথিবীর সবচেয়ে মারাত্মক 38টা আগাছার মধ্যে 36টা ধ্বংস করতে পারে কে, গ্লাইসেপ্ট। তাহলে গ্লাইসেপ্ট হচ্ছে কি একটা আগাছা নিধনকারী পদার্থ, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর চলে আসে তোমার গুণগত মান উন্নয়নে। অস্ট্রেলিয়া আছে না, আমাদের অস্ট্রেলিয়াতে ভেড়া পালন করা একটা উত্তম ব্যবসা, ঠিক আছে। সেইখানে তোমার ভেড়াকে কী করে জানো, ভেড়া হচ্ছে ক্লোবার জাতীয় ঘাস খাওয়ায়, ঠিক আছে, ক্লোবার জাতীয় ঘাস খায়। ওই ঘাসের প্রোটিন হচ্ছে সালফারের অভাব থাকে, ঠিক আছে। তো যখন হচ্ছে ক্লোবার জাতীয় ঘাস খায়, ক্লোবার ঘাস হচ্ছে প্রচুর পরিমাণে সালফার থাকে, তখন এর ভেড়ার ফসলগুলো হচ্ছে কী হয়, তোমার খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার উন্নত মানের কি হয়ে যায়, ঠিক আছে, এই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার সালফার প্রয়োগ করতে হবে আর কি। আর এরপর হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ, এই প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন, এই যে টিউমফেসিয়ান্স ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ এর মাধ্যমে তোমার ক্লোবার ঘাসে স্থাপন করা হয়। তাহলে এই যে আমার যে ক্লোবার ঘাস, এই ক্লোবার ঘাসে হচ্ছে সালফারের পরিমাণ যদি কম থাকে, যদি ভালো থাকে তাহলে তো মনে করো ভেড়ার ফসল ভালো হবে, তাই না। আর যদি কম থাকে তাহলে খারাপ। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সূর্যমুখী আছে না, সূর্যমুখী হচ্ছে এই সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিনটাকে কী করে, একটা তোমার প্লাজমিড ডিএনএর মাধ্যমে এটাকে ক্লোবার ঘাসে স্থাপন করে, যার ফলে ভেড়া যখন হচ্ছে এই ঘাসগুলো খায় তখন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার এই ভেড়ার ফসলগুলো হচ্ছে বৃদ্ধি পায় এবং হচ্ছে উন্নত মানের ফসল তৈরি হয়, ঠিক আছে। তাই এই ক্লোবার ঘাস হচ্ছে একটা ট্রান্সজেনিক উদ্ভিদ, এটাই মনে রাখবা। এরপর হচ্ছে সুপার রাইস, দেখো সুপার রাইসের অপর নাম হচ্ছে গোল্ডেন রাইস, ঠিক আছে। এই সুপার রাইস খাইলে মানুষের হচ্ছে ভিটামিন এর অভাব পূরণ হয়ে যায়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপর দেখো ভাই ড্যাফোডিল, আমাদের হচ্ছে কি ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন স্থাপন করেন। এটা করছিলেন কে ভাইয়া, এটা করছিলেন হচ্ছে এই যে জাপানিকা টাইপ নামক একটা ধান আছে, সেই ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরি 4টি জিন এবং অতিরিক্ত আয়রন এবং হচ্ছে 3টি জিন স্থাপন করেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন করতে, হ্যাঁ, নাইট্রোজেন সংবন্ধনে, দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিফ জিন, ঠিক আছে, যা নাইট্রোজেন সংবন্ধনকারী দেয়, এই নিফ জিন কী করা হয় বা ইকোলাই ব্যাকটেরিয়াতে স্থাপন করা সম্ভব হয়েছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে জোনাকি পোকা আছে না, জোনাকি পোকার দেহে হচ্ছে লুসিফারেক নামক এনজাইম, এর প্রভাব হচ্ছে লুসিফেরিন নামক পদার্থ খরিত হয়ে থাকে, যা আলুর বিস্তরণ ঘটায়। তাহলে এইটাই মাথায় রাখবা যে জোনাকি পোকার হচ্ছে কোন এনজাইম থাকে ভাই, জোনাকি পোকার দেহে হচ্ছে লুসিফারেজ নামক এনজাইম থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি লুসিফেরিন নামক পদার্থ ক্ষরণ করে, যার ফলে কি করে আলুর বিস্তরণ দেখা যায়, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে এসআইটি হলো একটি পরিবেশ বান্ধব ক্ষতিকারক পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া। এসআইটি কি, এসআইটি হলো একটা ক্ষতিকারক তোমার হচ্ছে একটা পরিবেশ বান্ধব ক্ষতিকারক পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি হলো কি এসআইটি, এবং এসআইটি এর পূর্ণরূপটা তোমরা একটু দেখে রাখবা। এরপর হচ্ছে তোমার ট্রান্সজেনিক প্রাণী এবং হচ্ছে ক্লোন প্রাণী, এদের মধ্যে পার্থক্য খেয়াল করো ভাইয়া। পরিবেশের ক্রিয়া, তোমার ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু বা ডিম্বাণু বা তোমার হচ্ছে জাইগোটের বাইরে থেকে জিন ডিএনএতে প্রবেশ করানো হয়, আর ক্লোন প্রাণীর ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওটা কপি করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার জিনগত পার্থক্য, বাইরে থেকে জিন বা ডিএনএ প্রবেশ করানোতে জিনগত পার্থক্য সৃষ্টি হয়, কিন্তু দুইটা প্রাণীর তোমার নিউক্লিয়ার জিন একত্রিত হয় না, বিদায় হচ্ছে এদের জিনগত পার্থক্য সৃষ্টি হয় না, ঠিক আছে। জাস্ট হচ্ছে হুবহু যে জিনটা তোমার একটা ইয়েতে থাকে সেইটা হচ্ছে জাস্ট নিয়ে আসে, জাস্ট কপি করে, ঠিক আছে, তাহলে তো কোনো পরিবর্তন হবে না, তাই না। আচ্ছা, এরপর হচ্ছে বৈশিষ্ট্যর প্রকার, দেখো এখানে হচ্ছে বৈশিষ্ট্যের বিশেষ বৈশিষ্ট্য সমাহার ঘটে, এখানে হচ্ছে কোনো বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না। আর জিনোমগত পার্থক্য সৃষ্টি হয় কোথায় ভাইয়া, ট্রান্সজেনিক প্রাণীতে হচ্ছে জিনোমগত পার্থক্য সৃষ্টি হয়, আর
প্রাণীতে হচ্ছে কোনো জিনগত পার্থক্য সৃষ্টি হয় না। মিউটেশন বা প্রকরণ ঘটে থাকে ট্রান্সজেনিক প্রাণীতে, আর ক্লোন প্রাণীতে মিউটেশন বা প্রকরণ ঘটে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশে ভিন্নতা দেখা যায় ইয়েতে, আর ওটাতে কোনো ভিন্নতা একই রকম থাকে। বাহ্যিক বৈশিষ্ট্য ক্লোন প্রাণীতে ব্যবহার, শুক্রাণু, ডিম্বাণু বা এক কোষে জাইগোট ব্যবহৃত হয় ট্রান্সজেনিক প্রাণী তৈরি করার জন্য, আর তোমার ক্লোন প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র ডিম্বাণুর খোলস ব্যবহৃত হয়। ওকে, বাংলাদেশের প্রথম জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য বা ফসল, ঠিক আছে। এটা কি ভাইয়া, তোমার খেয়াল করো ভাইয়া, বিটি বেগুন বা ব্যাসিলাস থুরিনজিক্স নামক একটা সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে স্থাপনের মাধ্যমে উৎপন্ন বেগুনের নাম দিয়েছে বিটি বেগুন, ঠিক আছে। এটা মাথায় রাখবা, বিটি বেগুন। আর জিএমও ফসল কাকে বলে সংখ্যাটা একটু পড়বা। আচ্ছা, আর একটু সামনে আসো। মানুষের দেহের প্রতি কোষে 25,000 পর্যন্ত জিন বহন করে, এটা একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানবদের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। খেয়াল করো কি ভাইয়া, বিটা কোষ, নট আলফা কোষ বা গামা কোষ। ওকে, এটা একটু মাথায় রাখবা। তাহলে ইনসুলিন হলো কি এক ধরনের হরমোন যা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়, ঠিক আছে। এটার কাজটা কি ভাইয়া, এটা হচ্ছে তোমার রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চ মাত্রাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে, এটা একটু মাথায় রাখবা। এগুলো আশা করি পারবা। ইনসুলিনে 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে ক্ষুদ্রাকার সরল প্রোটিন। ইনসুলিন হচ্ছে কি ভাই, 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত একটা ক্ষুদ্রাকার সরল প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এইটার হচ্ছে দুইটা চেইন থাকে, দুইটি পলিপেপটাইড চেইন থাকে, 21টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হচ্ছে চেইন এ, আর 30টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন হচ্ছে চেইন বি, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপন্নকারী জিন তোমার হচ্ছে প্রবেশ করানো হয়েছে, যার ফলে কুসুম ফুলের বীজ বা তেল হচ্ছে ইনসুলিন থাকবে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোন ফুলের তোমার ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে ভাই, কুসুম ফুলে, ঠিক আছে। কুসুম ফুলের তেলে কি থাকবে, কিছুদিন পরে ইনসুলিন থাকবে। আচ্ছা, এই যে তোমার ডিএনএর তোমার হচ্ছে ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিন হচ্ছে অবস্থান নির্ণয় করা হয়, তাহলে তোমার যে ক্রোমোজোমের 11 নং ক্রোমোজোমের খাটোবাহুর ডিএনএর শীর্ষে হচ্ছে এটা পাওয়া যায়, ঠিক আছে। এতে 153টি নাইট্রোজেন বেস গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান। আচ্ছা, এটা দরকার নাই, তোমরা জাস্ট এটা মনে রাখবে যে আমেরিকার এলি লিলি কোম্পানি, কোন কোম্পানি, এলি লিলি অ্যান্ড কোম্পানি, এটা হচ্ছে 1982 সালে প্রথম বাজারজাত করে হচ্ছে এই ইনসুলিনটাকে হিউমিলিন নামে। তাহলে এই ইনসুলিন আগে বাজারজাত হয়েছিল কি নামে, হিউমিলিন নামে। এটা কত সালে হয়েছিল, 1982 সালে। কারা করছিল, এলি লিলি এবং হচ্ছে কোম্পানি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। মানবদের ইনসুলিন উৎপাদনকারী জিনটির অবস্থান বর্তমানে হচ্ছে মোটামুটি শনাক্ত করা গেছে। এই যে 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ ডিএনএ অংশতে হচ্ছে জিন অবস্থিত, ঠিক আছে। এই যে এটা একটু আগে যেটা বলছিলাম। আচ্ছা, রিকম্বিনেন্ট প্লাজমিড একটি ইকোলাই কোষে ইকোলাই ব্যাকটেরিয়ামে যদি প্রবেশ করানো হয়, এটা কীভাবে প্রবেশ করানো হবে, এটা হচ্ছে একটা পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রক্রিয়া। আর এটি হচ্ছে হিট শক মেথড অথবা ইলেকট্রিক পালস মেথড প্রক্রিয়া হচ্ছে প্লাজমিডকে কী করা হবে, ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়, ইকোলাই ব্যাকটেরিয়াতে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা দেখবা ভাই, ইনসুলিন এর প্রয়োগ হচ্ছে কি ভাই, ডায়াবেটিস চিকিৎসায় প্রয়োগ করা হয়, ঠিক আছে। যেমন ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা হয় এটা ইনসুলিন দিয়ে। ইন্টারফেরন হচ্ছে ক্যান্সার এবং হচ্ছে ভাইরাসজনিত সংক্রমণে ব্যবহার করা হয়। সেরাম অ্যালবুমিন শল্য চিকিৎসা ব্যবহার করা হয়। আর র্যাবিস মানে কি বলতো ভাই, জলাতঙ্ক। তাহলে এখানে তুমি তো উত্তর পেয়ে গেছো, হিউম্যান ফ্যাক্টর 4, হ্যাঁ, এটা হচ্ছে কি ভাই, হিমোফিলিয়া, ঠিক আছে। হিমোফিলিয়া চিকিৎসা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তোমার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, হৃদরোগের চিকিৎসা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার সোমাটোস্টেটিন বামনত চিকিৎসা ব্যবহার করা হয়। হিউম্যান ইউরোকাইনেস রক্ত সংবহন এবং জটিলতা প্লাজমিন সক্রিয় ইয়েতে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে লিম্ফোলাইন্স স্বয়ংক্রিয় হিউম্যান কার্যকরিতে ব্যবহার করা হয়, জাস্ট ইমিউন কার্যকরিতে ব্যবহৃত হয়। তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কোনটা কোন কাজে ব্যবহার করে এটা দেখবা।
আচ্ছা, এরপরে ইন্টারফেরন্স নিয়ে কথাবার্তা আছে। দেখো, ইন্টারফেরন হলো একটি প্রতিরক্ষামূলক প্রোটিন। এটা একটু ধর পড়বা, ঠিক আছে? ইন্টারফেরন হচ্ছে একটা প্রতিরক্ষামূলক প্রোটিন। ওকে, ইন্টারফেরনের ব্যবহার, ইন্টারফেরনটা কোথায় কোথায় ব্যবহার করা হয় ভাই, এটা একটু দেখবা। ইন্টারফেরনের ব্যবহার হচ্ছে তোমার হেপাটাইটিস বি, তারপর হচ্ছে তোমার হারপিসের সংক্রমণ এবং প্যাপিলোমার চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহার করা হয়, ঠিক আছে? ইন্টারফেরন ক্যান্সার রোগের চিকিৎসাও ব্যবহার করা হয়, এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপর আছে তোমার কি ভাই, বিটাফেরন নামে তোমার ইন্টারফেরন বাণিজ্যিকভাবে তোমার কি করা হয়, বাণিজ্যিক নাম হচ্ছে কি বিটাফেরন। ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে বিটাফেরন। আর প্রথম বাজারজাত করেছিল কি নামে ভাইয়া, ইনসুলিনকে হিউমিলিন নামে, ওইটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ভাইয়া আর্থোপোয়েটিন বা ইরেথ্রোপোয়েটিন। ইরেথ্রোপোয়েটিন ইপিও, এটা হচ্ছে আমাদের কিডনি হচ্ছে কী করে ভাইয়া, ইরেথ্রোপোয়েটিন বা ইপিও নামক একটা হরমোন তৈরি করে, যা হচ্ছে আমাদের রক্তে প্রবাহের সাথে হচ্ছে বোন মেরু আছে না, বোন মেরুতে প্রবেশ করে, ঠিক আছে? সেখান থেকে এই তোমার হচ্ছে কী করে ভাইয়া, কিডনি হচ্ছে কী করে ভাইয়া, আমাদের মূলত আর্থোপোয়েটিন তৈরি করে। এটাই এখান থেকে প্রশ্ন আসার মতো যে জিনিসটা, ঠিক আছে? তাহলে কিডনি আর্থোপোয়েটিন তৈরি করে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে বায়োফার্মিং, আচ্ছা, সমুদ্র থেকে তেল তোমার হচ্ছে কী করে ভাইয়া পরিশোধন, খেয়াল করো ভাইয়া। সিউডোনোমাস, নগার্ডিয়া এবং হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া, এই যে তোমার হচ্ছে বিশেষ ধরনের কিছু ইস্ট এবং হচ্ছে মোল্ড জাতীয় ছত্রাক আছে, এরা হচ্ছে হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে। এরা হচ্ছে, ঠিক আছে, এই কাজটা করে থাকে, ঠিক আছে? আর এরাই হচ্ছে মূলত আমাদের সমুদ্রের তেল পরিশোধন প্রক্রিয়া ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখবা। এরপর দেখো ভাইয়া, সিউডেস আত্মীয়করণ, হ্যাঁ, এই পয় নিষ্কাশন পর যেমন সিউডাস আত্মীয়করণ, এইখানে হচ্ছে তোমার কি আমাদের হচ্ছে কি এনজাইম লাগবে, যে তোমার এই যে তলানি সার হিসেবে ব্যবহৃত হয়। এই কাজে ব্যবহৃত উল্লেখযোগ্য ব্যাকটেরিয়াম হলো তোমার জুগলেরা র্যামিগরা। এটা হচ্ছে কি আমাদের কোন প্রক্রিয়া ব্যবহৃত হবে ভাইয়া, এটা হচ্ছে আমাদের এই প্রক্রিয়া ব্যবহৃত হবে, পয় নিষ্কাশন বা সিউডেস আত্মীয়করণ প্রক্রিয়া। এই এটা এইটা মনে রাখবা, ব্যাকটেরিয়াটা, ঠিক আছে? আচ্ছা, এগুলো রিডিং দিবা। জিনোম সিকোয়েন্সি, হ্যাঁ, জিনোম সিকোয়েন্সির মধ্যে কি আছে ভাই, যে ফিঙ্গারপ্রিন্টিং আছে। এই যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে আমাদের হচ্ছে কি ভাই, জীবের জিনোমকে কি বলা হয় ভাই, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয়, জিনোমকে হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আচ্ছা, জিনোম সিকোয়েন্সের প্রবর্তককে ভাইয়া ডাক্তার এফ স্যাঙ্গার হচ্ছে জিনোম সিকোয়েন্সের প্রবর্তক। পার্ট এর জীবন রহস্য উন্মোচন বা হচ্ছে জিনোম সিকোয়েন্সি। দেখো, বাংলাদেশি বিজ্ঞানী ডাক্তার মাকসুদুল আলম হচ্ছে এবং তার সহযোগীরা, তারা হচ্ছে তোষা পাটের কী করছিলেন ভাইয়া, জিনোম সিকোয়েন্সির উন্মোচন রহস্য করছিলেন। তোষা পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে চরচরাস অলিটোরিয়াস, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার এইখানে কিছু জিনিস আছে, যেমন কয়েকটি জীবের জিনোম সিকোয়েন্সি এবং হচ্ছে তাদের কিছু জিন সংখ্যা, যেমন ইকোলাই কোষের জিনের সংখ্যা হচ্ছে একটা। তারপর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েন্সাস, এটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটার জিন সংখ্যা হচ্ছে একটা। ইস্টের জিন সংখ্যা হচ্ছে 16টা। এরপর হচ্ছে কি ভাইয়া, অ্যারোবিড অ্যারো অ্যারাবিডোপসিস এবং হচ্ছে কি ভাইয়া থ্যালানিয়া, এটার হচ্ছে জিন সংখ্যা হচ্ছে 10টা। মানুষ হচ্ছে 46টা, এটা একটু দরকার আছে। এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে ডিএনএ ফরেন্সিকটা কেন করা হয়, অপরাধী শনাক্তকরণে ডিএনএ ফরেন্সিক করা হয়, পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাস স্তর নির্ধারণে, এরপর হচ্ছে শ্রেণীবিন্যাস প্রক্রিয়া বৈশিষ্ট্যের মূল নির্ধারণে, ঠিক আছে? এগুলো একটু দেখবা। এই জীব প্রযুক্তির ব্যবহার সুবিধাসমূহ, এগুলা না, এখানে তেমন কোনো পড়াই নেই। এই তো আর কি। তো তোমরা হচ্ছে এই শেষ অনেক পড়াশোনা আছে, এগুলো পড়ে কিন্তু মাথার মধ্যে শেষ করে ফেলায় না। তো
তোমরা জাস্ট মনে রাখবা, জাস্ট কোশ্চেন ব্যাংকটা করবো, দেখো কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বিগত বছরে আসতেছে, সেম জায়গাগুলো থেকে অ্যাটলিস্ট মানে হচ্ছে টপিকটা অ্যাটলিস্ট রিপিট করবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের ক্লাসগুলো যদি হচ্ছে তোমাদের ভালো লাগে, তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা হচ্ছে সেম নামে, আনটাইটেল ইউ নামে। আমাদের যে ক্লাসগুলো ভালো লাগে তোমরা আমাদের পেজটা একটু ঘুরে আসতে পারো। এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে আমাদের 47 ডেজের ভিতরে হচ্ছে একটা মেডিকেল ভর্তি প্রস্তুতির সর্বোচ্চ যে চেষ্টা এটা যারা করতে চাও, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের পেজে নক দিয়ে হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো, যাতে হচ্ছে নিয়মিত এক্সামগুলো দিতে পারো, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।